Hello guys, welcome back to my channel. In this video, I will continue H.W. Longfellow's nature poem Daybreak. Daybreak is the beginning of the day and the poet celebrates the beginning of the day. The wind is invested with the part of a messenger or harbinger. The wind announces the day breaking and alerts all the natural objects to rejoice. We will read the last part of this poem. It touched the woodbird's folded wings. এটা স্পর্শ করলো না woodbirds বনের পাখির folded wing ভাঁজ করা ডানা অর্থাৎ বনের পাখির ডানা স্পর্শ করলো বাতাস ফলে it is the personified wind. It is the personified wind who touched the woodbird's folded wing. ভাঁজ করা ডানা. Why the wing was folded? Because the bird was sleeping and said, বললো, ও bird awake and sing. ও পাখি জেগে ওঠো এবং গান গাও. So this is the time for awakening and this is the time to rise up from sleep. ঘুম থেকে জেগে ওঠার সময় তাই পাখিকে বললো ও bird. এখানে অ্যাপোস্ট্রফি অলংকার পাচ্ছি যেমন করে ও বার্ড ও মিস্ট ও চন্টিক্লিয়ার এইগুলো সব অ্যাপোস্ট্রফি সম্বোধন করছে and said o bird awake and sing and war the farms. War is the poetic use of over. War means over the farms. খামার বাড়ির উপর দিয়ে যেতে যেতে বাতাস বলল ও চন্টিক্লিয়ার means rooster. ডোমেস্টিক কক গৃহপালিত মোরগকে বলা হয় চন্টিক্লিয়ার বাতাস বলল ও চন্টিক্লিয়ার your clarion blow তোমার বাদ্যযন্ত্র বাজাও অ্যাকচুয়ালি clarion is the brass trumpet যুদ্ধক্ষেত্রে সাধারণতভাবে যে পিতলের এই বাদ্যযন্ত্রগুলো বাজানো হতো জোরে শব্দ হয় এবং তার দ্বারা একটা অ্যানাউন্সমেন্ট হয় that the war is going to happen যুদ্ধ ঘটতে চলেছে সৈন্যদের সজাগ করার জন্য এই ক্ল্যারিয়ন বাজানো হতো আগেকার দিনে ফলে এখানে যেন বাতাস একজন মেসেঞ্জারের মতো করে অ্যানাউন্সারের মতো করে খামার বাড়ির উপর দিয়ে যেতে যেতে চন্টিক্লিয়ারকে বা ডোমেস্টিক কককে বলল যে তুমি তোমার ক্ল্যারিয়ন বাজাও মিন্স ইউ ক্রো তুমি তোমার ডাক দাও আসলে মোরগের ডাকের মধ্য দিয়ে যেন দিনের সূচনা হবে বা দিন আসছে এটাকে সেলিব্রেট করছে সবাই ফলে দ্য ভিজুয়াল অ্যান্ড দ্য অডিটরি ইমেজেস আর প্রেজেন্টেড ইন দিস নেচার পোয়েম জাস্ট লাইক দ্য রোমান্টিক পোয়েটস এবং এই জন্যই আমরা দেখব যে রোমান্টিক কবি ইংল্যান্ডের রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পার্সি বেসি শেলি এসটি কোলরিচ কিংবা জন কিটসের নেচার পোয়েমের সঙ্গে এই কবিতার একটা যথেষ্ট মিল রয়েছে এবং এই যে চন্টিক্লিয়ার এই দ্য ভেরি ডোমেস্টিক কক এর রেফারেন্স কিন্তু আমরা চসারের নান্স প্রিস টেল যেটা কিনা ক্যান্টারবেরি টেলস এর একটি টেল নান্স প্রিস টেলে আমরা চন্টিক্লিয়ারকে সেন্ট্রাল ক্যারেক্টার হিসাবে পাই বাতাস প্রথমে পাখিদের বলল তারপরে চন্টিক্লিয়ারকে বলল দ্য ডে ইজ নিয়ার কেন তার বাদ্যযন্ত্র বাজাতে বলছে বা কেন তাকে ডাকতে বলছে কারণ দিন কাছাকাছি এসেছে ইট হুইসপার টু দ্য ফিল্ডস অফ কর্ন এটা ফিসফিস করলো হুইসপার মিন্স মাটার টু দ্য ফিল্ডস অফ কর্ন শস্য এর মাঠে গিয়ে ফিসফিস করলো বো ডাউন মাথা নত করো অ্যান্ড হেল দ্য কামিং মর্ন এবং স্বাগত জানাও হেল মিন্স ওয়েলকাম দ্য কামিং মর্ন মানে আগত সকালকে মর্ন ইজ দ্য পোয়েটিক ইউজ অফ মর্নিং বলে মর্নিং এর শর্ট ফর্ম হচ্ছে মর্ন অর্থাৎ সকালকে স্বাগত জানাতে সকালকে ওয়েলকাম জানানোর জন্য মাথা নত করতে হবে টু স্যালিউট আর টু বেন্ড ডাউন বাতাস ফিসফিস করে শস্য মাঠকে বলল শস্যের ক্ষেত্রকে বলল ইট শাউটেড থ্রু দ্য বেলফ্রি টাওয়ার অ্যাওয়েক ও বেল প্রোক্লেম দ্য আওয়ার এখানেও আমরা অ্যাপোস্ট্রফি পাচ্ছি ও বেল ও ঘন্টা সময় ঘোষণা করো আওয়ার এটা সিনেকডকির উদাহরণ আওয়ার রেফার্স টু টাইম সো প্রোক্লেম দ্য আওয়ার মিন্স অ্যানাউন্স দ্য টাইম সময় ঘোষণা করো ঘন্টা কোথাকার ঘন্টা না বেলফ্রি টাওয়ারের ঘন্টা বেলফ্রি টাওয়ার আগেকার দিনে চার্চের উপরে যে একটা স্ট্রাকচার থাকতো তাকে বেলফ্রি বলা হয় বেলফ্রি ইজ দ্য স্ট্রাকচার এনক্লোজিং বেলস ইন চার্চেস চার্চের চূড়ায়
এই রকম আকৃতির ঘরকে বলা হতো বেলফ্রি। লংফেলো হ্যাজ এ পোয়েম নেমড দ্য বেলফ্রি অফ বার্জেস, এই নামে তার একটা কবিতাও রয়েছে বেলফ্রি নাম দিয়ে। এই ঘণ্টাগুলো played a great role in the medieval ages. These bells in Middle Ages regulated the lives of people and announced fire alarms, work hours and many social and political events. সকালবেলায় এই ঘণ্টা বাজলে মানুষজন কাজে যেত এবং নানা রাজনৈতিক বা সামাজিক কোনো বিশেষ ঘটনা বোঝাতে এই ঘণ্টা বাজতো, এবং একটা প্যারিসের আন্ডারে যে সমস্ত মানুষজন থাকতেন তাদের জীবন এভাবে চালিত হতো। তাই সকালবেলায় দিনের আগমন, যার দ্বারা সমস্ত কর্মব্যস্ততা শুরু হবে, সেটা যেন ঘোষণা করতে ঘণ্টাকে ফিস ফিস করে শস্যক্ষেত্রকে বলার পরে চিৎকার করে ঘণ্টাকে বলল যে তুমি বেজে ওঠো, ও ঘণ্টা প্রক্লেম দ্য আওয়ার। ইট ক্রসড দ্য চার্চ ইয়ার্ড। আমরা কনক্লুডিং কাপলেটে এসে গেছি। এই 9খানা রাইমড কাপলেটসের লাস্ট কাপলেট, তাকে কনক্লুডিং কাপলেট বলা হচ্ছে, শেষ দুটো লাইন। ইট ক্রসড দ্য চার্চ ইয়ার্ড, এটা চার্চের চত্বর পেরোলো, বাতাসের শেষ কাজ, অর্থাৎ শেষ যার কাজ দিয়ে চলে গেল বাতাস এখন প্রায় ঝিমিয়ে গেছে, বাতাসের এখন জোর নেই। ইট ক্রসড দ্য চার্চ ইয়ার্ড উইথ এ সাই, দীর্ঘশ্বাস ফেললো যেন। অ্যান্ড সেড, বাতাস বলল, নট ইয়েট, ইন কোয়াইট লাই, এখন সময় নয়, চুপচাপ শুয়ে থাকো। ইন কোয়াইট মিনস ইন কাম, লাই মানে শুয়ে থাকো। ফলে দেখো শেষ অংশটায় এসে আমরা গোটা কবিতার একটা বৈপরীত্য সুর যেন পাচ্ছি। এখানে যে সুরটা ফুটে উঠছে সেটা হচ্ছে একটা মেলাঙ্কলিক নোট, দুঃখের সুর প্রবাহিত হচ্ছে, যেন বাতাস দুঃখ বোধ করছে। এতক্ষণ আনন্দের সঙ্গে জোরে জোরে প্রবাহিত হচ্ছিল, খুশিতে সবাইকে জেগে উঠতে বলছিল এবং সবাইকে জাগিয়ে তুলছিল বাতাস, কিন্তু একমাত্র এই চার্চিয়ার্ড পেরোনোর সময় সে দীর্ঘশ্বাস ফেলল এবং বলল নট ইয়েট। কাকে বলল? টু দ্য ডেড, যাদের দেহকে এখানে কবর দেওয়া রয়েছে, সেই মৃতদেহগুলোকে বলল যে নট ইয়েট, ইট ইজ নট টাইম ফর ইউ ইন কোয়াইট লাই। নট ইয়েট মানে এখনো সময় হয়নি। ইট ইজ নট টাইম ফর দ্য বেরিড টু ওয়েক আপ, যারা কবরস্থ রয়েছে তাদের জেগে ওঠার সময় হয়নি এখনো, এখন তোমরা শান্তিতে চুপচাপ শুয়ে থাকো। অর্থাৎ তারা যদি জেগে ওঠে তাহলে chaos will be created. So the wind said to the dead to enjoy eternal sleep in the graveyard. যখন বাতাস সিমেটারি পেরিয়ে যাচ্ছিল তখন এই শেষ দুটো লাইন আমরা পাচ্ছি যে চার্চিয়ার্ড পেরোনোর সময় বাতাসের কি বলেছিল। ফলে এই শেষ দুটি লাইন ছাড়া গোটা কবিতায় একটা অন্য সুর প্রবাহিত হয়েছে। এখানে লাস্ট টু লাইনে একটা এলিজিয়াক নোট পাচ্ছি। কবি চার্চ চত্বরে যাদের মৃতদেহ কবরস্থ হয়ে রয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছেন এবং বাতাস আসলে কবরের ভিতরে গিয়ে তাদেরকে জাগাতে ব্যর্থ। কারণ সেই সকালবেলায় আর্লি মর্নিং এ যে বাতাস সমুদ্রে সৃষ্টি হয়েছে, দ্য সি অরিজিনেটিং ফ্রম দ্য or created from the sea has traveled a long distance, long way, and it is now weakened, এবং এই বাতাস এখন দুর্বল হয়ে গেছে। সেটাকে কবি অন্যভাবে পোয়েটিক্যালি ব্যবহার করেছেন। ফলে এই কবিতায় আমরা যেন দেখতে পাচ্ছি দিন একজন বিশেষ ব্যক্তি, ডে হ্যাজ কাম টু দ্য ল্যান্ড and this earth with its golden rays just as a special person, and the wind is the personified wind is the messenger who is now invested with the task to wake up everybody, each and every natural objects in nature. প্রকৃতির সমস্ত সত্তাগুলোকে জাগিয়ে তুলতে যেন দায়বদ্ধ। আমরা কবিতা পড়ে ফেললাম হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর। যে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 27 ফেব্রুয়ারি 1807 সালে জন্মগ্রহণ করেছিলেন, 24 মার্চ 1882 সালে প্রয়াত হন, was an American poet and educator whose works include Paul Revere's Ride, The Song of Hiawatha and Evangeline. He was also the first American to translate Dante Alighieri's Divine Comedy
বিখ্যাত দ্বাদশ শতকের ইটালিয়ান সৃষ্টি ডিভাইন কমেডির তিনি ট্রান্সলেট করেছিলেন, and was one of the fireside poets from New England. Longfellow was born in Portland, Maine, which was then still part of Massachusetts. He studied at Bowdoin College and became a professor of Bowdoin, later at Howard College. Longfellow wrote many lyrics poems known for their musicality and often presenting stories of mythology and legend. He became the most popular American poet of his day and also had success overseas. অর্থাৎ ইউরোপেও তার যথেষ্ট সুনাম হয়েছিল এবং তিনি অনেক সময় যদিও ক্রিটিসাইজড হয়েছেন চিলড্রেন্স পোয়েট হিসাবে, তার সিম্পল পোয়েমগুলো তার মৃত্যুর পরে ততটা জনপ্রিয় হয়নি, জনপ্রিয়তা হারিয়েছে, কিন্তু বলার অপেক্ষা রাখে না তার জীবদ্দশায় তিনি একজন প্রখ্যাত, পপুলার এবং খুবই জনপ্রিয় কবি ছিলেন সারা বিশ্বে। ইন্টারন্যাশনাল লিটারারি ফিল্ডে তিনি একজন উল্লেখযোগ্য নাম ছিলেন। In 1884, Longfellow became the first non-British writer for whom a commemorative bust was placed in Poets' Corner at Westminster Abbey. ফলে যেখানে রোমান্টিক কবিদের মূলত বাস্ট রয়েছে, সেখানে লন্ডনে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে একমাত্র আমেরিকান রোমান্টিক কবি যার স্থান হয়েছে। He remains the only American poet represented with a bust. So, famous nature poet H.W. Longfellow has written this famous nature poem Daybreak. Daybreak is taken from Birds of Passage, a collection of his poems published in 1858. Why does the wind take up the task of a messenger? কেন বাতাস একটা দূতের কাজ করছে? কারণ the light of the sun is the source of life to the plants of all the fields. They are looked after and nourished by it. It means sun. They should be grateful to the sun. So the wind tells them to bow down their heads and express their gratitude. And the wind also awakens each and every natural element just to celebrate the beginning of the day. The wind passes through the church tower and results the bell to ring in the pleasant hour. Finally, the wind arrives at the graveyard of the church. It sighs sadly for the dead and softly tells them to sleep on, because it is not yet the judgment day, and so they should not wake up. এইভাবে বাতাস তার দায়িত্ব পালন করেছে একজন মেসেঞ্জারের, এবং সে মনে করেছে এটা খুব গুরুত্বপূর্ণ সবার জেগে ওঠার। আমরা ইন্টারপ্রিটেশন করছি এই কবিতার যদি ফর্মের কথা আমরা বলি, the poem has been written in 9 rhyming couplets and follows the spirited progression of a gust of wind as it rises out of the sea and crosses into the land, announcing the arrival of the day. এবং জিওগ্রাফিক্যালি এটা একটা ন্যাচারাল ফেনোমেনা ডিউ টু দ্য ফেনোমেনা অফ হাই অ্যান্ড লো প্রেশার arising from the difference of temperature because of the climate around the area around the sea. Wind generally flow from the sea to the land at day and vice versa happens at night. রাতের বেলায় স্থলভাগ থেকে সমুদ্রের দিকে, সকালবেলায় সমুদ্র থেকে স্থলভাগের দিকে এই রকম সমুদ্রবায়ু এবং স্থলবায়ু দু প্রকারের বায়ু স্রোত ঘটে থাকে। ফলে এই ন্যাচারাল ফেনোমেনাটাকে তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই ডেব্রেক কবিতায়। এখানে পার্সনিফিকেশন অলংকার রয়েছে গোটা কবিতাটা জুড়ে এবং একটা এক্সটেন্ডেড মেটাফর এবং সিম্বলও রয়েছে। প্রথমে পার্সনিফিকেশনের কথা বলি। দ্য personified wind works as a messenger and announcer. The other elements of nature are also personified. And to talk about the style of the poem, Daybreak is a fine lyrical poem. An urge for work is the central theme of the poem, and it is also the central theme, the urge for work. কাজের আগ্রহ, কাজ করতে হবে। It is written in 9 lovely couplets. Keeping in mind the flow of the wind, the poet applies a breezy style to the poem. কবিতাটা একটু ধীর, স্থির এবং সুন্দর ছন্দে লেখা। It seems that we move on with the wind from one place to another. মনে হচ্ছে বাতাসের সঙ্গে সঙ্গে আমরাও এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছি। Sound. The sound varies from object to object. The wind whispers, cries, shouts, sighs,
স্পিক্স লাইক এ হিউম্যান বিং, বিভিন্ন জনের কাছে গিয়ে বিভিন্ন টোনে বিভিন্ন ভঙ্গিতে কথা বলছে, কখনো আমাদের কণ্ঠস্বরের উত্থান পতনের মতো। It reflects the inner thoughts and feelings connected with all the living agents. Chirping of the birds, crowing of the chanticleer and ringing of the bell indicate the time. অর্থাৎ সকালবেলায় পাখির গান, চন্টিক্লিয়ারের ডাক কিংবা ঘন্টার ধ্বনি বুঝিয়ে দিচ্ছে ইট ইজ দ্য আর্লি মর্নিং অর ডে ব্রেক, উষাকালকে বুঝাচ্ছে। Symbol of day or daybreak. Obviously, day has been symbolically been presented in this poem. Day is as if a special person and has appeared with its special significance and presence. Day also means new hope, new life, new aspiration and new inspiration. নতুন আশা, নতুন জীবন, নতুন উদ্দীপনা এবং নতুন আকাঙ্ক্ষা, নতুন প্রেরণার প্রতীক হচ্ছে দিন। ফলে নতুন দিন আসায় একটা কর্মকাণ্ডের ঝড় বা একটা যেন স্রোত তৈরি হয়েছে। আবার এই দিন বোঝায় অ্যাবলিশন অফ নাইট অ্যান্ড ডার্কনেস, রাত এবং অন্ধকারের চলে যাওয়াকে বোঝায়। সেই সঙ্গে সঙ্গে প্রতীকীভাবে বোঝায় সুপারস্টিশন, ডার্কনেস অফ মাইন্ড, প্রেজুডিসেস, মানুষের যে অন্ধসংস্কার, কুসংস্কার, মনের অন্ধকার, এগুলোরও দূরীকরণকে বোঝাচ্ছে। And day also symbolically suggests the new society free from shackles. তাই একটা নতুন সমাজ, নিউ মিলেনিয়াম, যেন রোমান্টিক কবি সেলির মতো করে একটা নিউ মিলেনিয়াম সৃষ্টির একটা যে আকাঙ্ক্ষা যেন এখানে আমরা দেখতে পাচ্ছি। তাই কবি যেন প্রাকৃতিক সমস্ত সত্তাকে জাগরিত করে তুলেছে বা জেগে উঠতে বলছে বাতাসের মধ্য দিয়ে, বাতাসের কাজের মধ্য দিয়ে, যে এই নতুন সভ্যতা, নতুন দিন, নতুন জীবনকে আমাদের গ্রহণ করতে হবে হ্যাপি মুডে। So the mood of the poem is obviously happy and joyful throughout the poem except the concluding couplet. শেষ দু লাইন ছাড়া গোটা কবিতাটায় একটা হ্যাপি এবং জয়ফুল মুড আমরা দেখতে পাচ্ছি। The wind sighs for the dead when it crosses the cemetery of the churchyard. যখন কবরস্থানকে পেরিয়ে গেল তখন কিন্তু বাতাস দীর্ঘশ্বাস ফেললো এবং এখানে একটা এলিজিয়াক টোন আমরা দেখতে পাচ্ছি। As the whole poem deals with the ইফেক্ট অফ দ্য ডে ব্রেক, দিন শুরু হতে চলেছে এবং তাকে কিভাবে সেলিব্রেট করতে হবে সেই পরিকল্পনায় বাতাস যেহেতু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে বেরিয়েছে এবং দিনের এই আগমনকে একটা উদযাপনের একটা ঝড় তৈরি হয়েছে এবং সেই ঝড় তৈরি করেছে বাতাস এবং সে সবাইকে গিয়ে বলছে দ্য নাইট ইজ গন অ্যান্ড দ্য ডে ইজ নিয়ার। তাই এই কবিতার নামকরণ ডে ব্রেক যথার্থ। এবং এই ডেব্রেক কবিতার মধ্যে, নামকরণের মধ্যে আমরা H.W. লংফেলোর রোমান্টিক ভাবনা এবং প্রকৃতির প্রতি যথেষ্ট ভালোবাসা এবং আনুগত্য প্রকাশ পেয়েছে। So friends, if this discussion is fruitful to you, please like, share and comment and subscribe my channel.